আসসালামু আলাইকুম। আজ সেই ভয়াল 15ই আগস্ট। 14ই আগস্ট ছিল বৃহস্পতিবার, যখন দিনের আলো নিষ্প্রভ হয়ে গেল। ইতিহাসের একটি কালো অধ্যায় রচিত হলো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে একটা গভীর ষড়যন্ত্র হিসেবে দেখতে চাই, কেননা 1975 সালের মার্চ মাস থেকে বলা হচ্ছিল বঙ্গবন্ধুকে যে সেনাবাহিনীকে বসিয়ে রাখা ঠিক হবে না, এরকম আর কি। মার্চ মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। তো মার্চ মাসে কে বঙ্গবন্ধুকে পরামর্শ দিল যে সেনাবাহিনীকে বসিয়ে রাখা ঠিক হবে না, তাদের জন্য ট্রেনিং কোর্স চালু করা হলো, এবং সেই ট্রেনিং কোর্সে বিশেষত পুনর্গঠিত ট্যাঙ্ক বাহিনী ও গোলন্দাজ বাহিনী অর্থাৎ সেকেন্ড ফিল্ড আর্টিলারি এবং বেঙ্গল ল্যান্সারের ট্রেনিংয়ের প্রশ্ন আসে। তো সেই ট্রেনিংয়ের প্রশ্ন আসলো, এটা যদি ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে তাহলে সেটা মার্চ মাস থেকেই শুরু হলো, বেশ কয়েক মাস আগে থেকে। তারপর 75 সালের মার্চ মাসে ট্রেনিং শুরু হওয়ার পর তারা অনুমতি পেল, এবং অন্যান্য ট্রেনিং ব্যতী রেখে পরবর্তীতে প্রতি মাসে তারা দুবার নাইট ট্রেনিং, রাত্রিকালীন ট্রেনিংয়ের অনুমতি পেয়ে গেল। দেখেন, সেনাবাহিনীর একাংশ জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। পুরো সেনাবাহিনী এটা কিন্তু অবগত ছিল না, যার কারণে এই ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন মহলকে বার্তা দেওয়া হয়েছিল যে সেনাবাহিনী ট্রেনিং করছে, যাতে রাত্রেবেলা গোলাগুলি হলেও কেউ টের না পায়। ট্রেনিংয়ের ট্যাঙ্ক রেজিমেন্ট এবং বেঙ্গল ল্যান্সারের সাথে সেকেন্ড ফিল্ড আর্টিলারির সমন্বয় সাধন করা হয়, এবং এই বাহিনীর সকলে সেনার সংখ্যা ছিল সম্ভবত 400। সেখানে 45টি ট্যাঙ্ক আর 54টি, সম্ভবত 30টি ট্যাঙ্ক, কামান ছিল 18টি। অবশ্য এর মধ্যে 2টো ট্যাঙ্ক নষ্ট ছিল, অকেজ ছিল আর কি। এবং এই কামানের ক্যাটাগরি ছিল 105M। এটা যুগোস্লাভের তৈরি হাউটজার। তো ষড়যন্ত্র বিভিন্নভাবে আর কি, যেমন বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছিল। এই ষড়যন্ত্রের প্রেক্ষাপটে 1975 সালের 14 আগস্ট রাতে ট্রেনিংয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন পূর্বে প্রেসিডেন্ট স্পেশাল মিলিটারি সেলের ডেপুটেশনে কর্মরত ছিলেন, আর বেঙ্গল ল্যান্সার বা ট্যাঙ্ক বাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোমেন ছুটিতে বাইরে গেলেন। এখানে সন্দেহ ঘনীভূত হচ্ছে, এবং বিশ্বের বড় বড় দেশ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এবং তার কিছু বইপত্র ঘাটলে তার কিছু নমুনা পাওয়া যায়। তো এই সেকেন্ড ফিল্ড আর্টিলারি কমান্ডিং অফিসার দায়িত্বে অপহৃত ছিল মেজর রশিদের উপর। বেঙ্গল ল্যান্সার বা ট্যাঙ্ক বাহিনীর কমান্ডারের দায়িত্ব ন্যস্ত হয় মেজর ফারুক রহমানের উপর। মেজর রশিদ, মেজর ফারুক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম হোতা। সেনাবাহিনীর কোনো ঊর্ধ্বতন অফিসারের ষড়যন্ত্রে এরূপ
সুবর্ণ দায়িত্ব মেজর রশিদ ফারুকের হাতে গিয়ে পড়েছিল, আজও তা প্রকাশিত না হলেও ভবিষ্যতে প্রকাশ হবে, বা ইতিমধ্যেই এর ক্লু আপনারা জানতে পেরেছেন। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে। ট্যাঙ্ক বাহিনী ও আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পেয়ে এরা ছিল দুজনেই ভাইরা, মেজর রশিদ ফারুক। এই দুই ভাইরা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বিমানবন্দর এর সৈন্য সামন্ত কামানসহ আসে, জড়ো হয়। সেদিন ছিল 14 আগস্ট, গভীর রাত। বিমানবন্দরে যাওয়ার পূর্বে তারা সেনাবাহিনীর হাতে বহিষ্কৃত কতিপয় অফিসারদের, শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর ও তার সরকারের উপর যাদের ব্যক্তিগত আক্রোশ ছিল, ওই বিমানবন্দরে আসার জন্য তাদেরকে সংবাদ প্রেরণ করা হয় এবং বঙ্গবন্ধু হত্যার ঘণ্টাখানেক পূর্বে প্রাক্তন অফিসারবৃন্দ তাদের সাথে যোগ দেয়। ভোর 4:40, 15 আগস্ট 5টা। এর মধ্যে উপস্থিত সেনা শক্তিকে 3 ভাগে বিভক্ত করা হয়। ইতিহাস কথা বলে, ইতিহাস কাউকে ক্ষমা করে না, এবং এই ইতিহাসের কালান্তরে এবং ইতিহাসের পাতায় একটা নির্মম জঘন্যতম হত্যাকাণ্ডের ইতিহাস কাউকে ক্ষমা করবে না। তারা 3 ভাগে বিভক্ত হয়, পরিকল্পনা মাফিক কাজ শুরু করে। 12টি ট্রাকে তারা সংঘবদ্ধ হয়, ট্যাঙ্ক গর্জন করতে থাকে। দেখুন, এই সেনাবাহিনীরা জানত যে আমাদের প্রথম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে রক্ষী বাহিনী। ঢাকা তখন রক্ষী বাহিনীর সংখ্যা ছিল সম্ভবত 1003। আর এই রক্ষী বাহিনীকে কন্ট্রোলে রাখার জন্য, নিউট্রাল রাখার জন্য দায়িত্ব দেওয়া হয় ফারুককে। কুখ্যাত ফারুক, আমি তার সঙ্গে আর কোনো সামরিক উপাধি ব্যবহার করতে চাই না। আর ডালিমের দায়িত্ব ছিল মেজর মহিউদ্দিন এক কোম্পানি ল্যান্সার নিয়ে মেজর নূর ও বঙ্গবন্ধু বাড়িতে যাওয়ার এবং সেনিয়াবাদকে হত্যার দায়িত্ব। যথারীতি শাহরিয়ারের অন্যদের রেডিও দখলের দায়িত্ব অর্পিত হয়। নায়েক সুবাদার মুসলিমের দায়িত্ব পড়েছিল শেখ মনিকে হত্যা করা। হ্যাঁ, ফারুক খুব ভালো করে জানতো যে এই 3000 রক্ষী বাহিনীর হাতে তেমন কোনো ভারী অস্ত্র নেই, সবই হালকা অস্ত্র, তারপরে আবার ট্যাঙ্ক বিধ্বংসী নেই, এইগুলো তারা জানতো। তারপরেও এই ট্যাঙ্ক বাহিনীর কোনো গোলাবরোধ ছিল না, অথচ মেজর রশিদের বাহিনী নিকটতে পর্যাপ্ত অস্ত্র কামান সরবরাহ করে নেওয়া হয়। রশিদকে ইনফরমেশন দেওয়া হয়েছিল, মানে বলে রাখা হয়েছিল যে শেখ মুজিবের বাসায় গিয়ে গোলা নিক্ষেপ করার সময় যাতে রক্ষী বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা যেন বঙ্গবন্ধুকে সাহায্যের জন্য এগিয়ে আসতে না পারে।
আপনারা শুনছেন 15ই আগস্ট 1975 সালের নির্মম হত্যাকাণ্ডের কাহিনী। হত্যা করা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আজকের আলোচনায় বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড এবং বঙ্গবন্ধু যে সার্বজনীন সেটার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তার পূর্বেই হত্যাকাণ্ডের প্রেক্ষিত এবং ঘটনার রাতে কী হয়েছিল তার বিবরণ আমি চেষ্টা করছি দেওয়ার জন্য ইতিহাসের পাতা থেকে। ফারুক রহমান 28টি ট্যাঙ্ক নিয়ে সম্ভাব্য প্রতিরোধ দমনের উদ্দেশ্যে ক্যান্টনমেন্ট, তবে তেজগাঁ বিমানবন্দর নিকটে এসে উনি দেখতে পেলেন যে তার সঙ্গে মাত্র একটি ট্যাঙ্ক আছে, 27টি ট্যাঙ্ক লাপাত্তা হয়ে গেছে। এটাও ফারুক রহমান তার এক সাক্ষাৎকারে বলেছে যে আমি ভয় পাইনি এবং আমার এই ট্যাঙ্ক বাহিনী, আমার 27টা ট্যাঙ্ক বাহিনী আমার থেকে সরে যাওয়ার পরেও একটি ট্যাঙ্ক নিয়ে ফারুক রহমান বিভিন্ন বিমানবন্দরের দেয়াল ভেঙে, গাছপালা ভেঙে দোর্দণ্ড প্রতাপে বের হয়ে আসে। এসে এর সামনে দেখে রক্ষী বাহিনীর একটি ব্রিগেড লাইন আপ হয়ে আছে, তারা যুদ্ধাস্ত্রে সজ্জিত, হেলমেট পরা, এবং মানে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন। ফারুক তার ট্যাঙ্কের যিনি ড্রাইভার তাকে 6 ইঞ্চি ট্যাঙ্কের ব্যারেল তাক করতে বললেন নাক বরাবর, এবং গানারকে বললেন যে তোমার গানার তাদের দিকে তাক করো, রক্ষী বাহিনীর ব্রিগেডের দিকে। তারপর ফারুক দেখতে পেলেন যে তারা পলাশির প্রান্তরের সেই শূন্যের মতো নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তাদের হতচকিত চোখ, তাদের যুদ্ধ ভাব, কোথাকার কোন নির্দেশে কিসের ভীতি সন্ত্রস্ত হয়ে তারা নিশ্চুপ হয়ে রইল। কিছুই ঘটল না, রক্ষী বাহিনী কোনো বাধার সৃষ্টি করল না। যদিও সিআইও আমকু প্ল্যানারদের একটা মাথা ব্যথা ছিল, সেটাই হচ্ছে রক্ষী বাহিনী। অথচ এই রক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার নুরুজ্জামানকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সম্পর্কিত একটি কোর্সে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে এখানে পরবর্তী যিনি কমান্ডে আছেন তিনি এটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি। উনি 12 তারিখে রওনা দিলে লন্ডন থেকে জানতে পারলেন বঙ্গবন্ধু নিহত হয়েছেন, এবং তখন আর কিছুই করার ছিল না। কর্নেল আবুল হাসান রক্ষী বাহিনীর চার্জে থেকে এই কেবলমাত্র পাকিস্তান থেকে প্রত্যাগত, ভীত, সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত, পলাতক রক্ষী বাহিনীকে অর্ডার দেওয়ার কোনো কর্তৃত্ব পাওয়া গেল না। ওখানে দীপক তালুকদারের নাম এসেছে, উনি সিনিয়র লিডার রক্ষী বাহিনীর। সেদিন তিনি ডিউটি অফিসার ছিলেন। খুব ভোরবেলায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর একটা প্রোগ্রাম ছিল, সেটা দেখভাল করার জন্য উনি চলে গেলেন। তারপর শুনতে পেলেন গলার আওয়াজ। তোফায়েল আহমেদ তখন জেগেছিলেন। একটা বই থেকে জানা যায় ফজলুল হক মনিকের মধ্যে হত্যা করা হয়েছে। তোফায়েল আহমেদ ফজলুল হক মনির বাড়িতে টেলিফোন করলেন। শেখ সেলিম ফোন ধরলেন, বললেন কালো পোশাক পরে একদল সশস্ত্র লোক মনি ভাই ও ভাবিকে গুলি করেছে, ওরা এখনও বাড়ি ছেড়ে যায়নি। তোফায়েল আহমেদ ফোন করলেন বঙ্গবন্ধুর বাড়িতে। বঙ্গবন্ধু বললেন আমার বাড়িও আক্রান্ত হয়েছে, যা পারিস কর।
তারপরে নাকি তবাল আহমেদের সঙ্গে আব্দুর রাজ্জাকের কথা হয়েছিল। তিনি আরও রক্ষী বাহিনীর সদর দপ্তরও ফোন করলেন। রক্ষী বাহিনীর ডেপুটি ডিরেক্টর একজনকে ফোন করে বঙ্গবন্ধুর বাড়ি, তারপর ফজলুল হক মনির বাড়িতে খুব শীঘ্রই দ্রুত ঝটপট অনুরোধ করলেন যেমন করে হোক। সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল শফিউল্লাহকেও জানালেন। বঙ্গবন্ধু ফোনে জানালেন, আই এম সারাউন্ডেড বাই ট্যাঙ্কস। তোফাল আহমেদ রক্ষী বাহিনীকে অনুরোধ করে দ্রুত বঙ্গবন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বললেন। রক্ষী বাহিনী বলল তাদের ট্যাঙ্ক দ্বারা ঘিরে ফেলা হয়েছে। তারপর বঙ্গবন্ধুর বাড়িতে তিনি আবার ফোন করলেন। সে সময় কেউ ফোন ধরেনি। তবে এখানে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে রক্ষী বাহিনী তাদের গাড়িতে করে প্রেসিডেন্ট শেখ মুজিবের হত্যার প্রাককালে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট তোফাল আহমেদকে কেন সদর দপ্তরে নিয়ে গিয়েছিলেন। তোফাল আহমেদ সেখানে রক্ষী বাহিনী বা সামরিক কোনো নেতার সঙ্গে কথা বলেছিলেন কি না বলেছিলেন তা তখন পর্যন্ত জানা যায়নি। রক্ষী বাহিনী কেন নিষ্ক্রিয় থাকলো, বঙ্গবন্ধুকে বাঁচানোর কেন বা তড়িৎ ব্যবস্থা নিতে ব্যর্থ হলেন, কারা দায়ী, তা অবশ্যই পরিষ্কার হওয়া দরকার। এটা সত্যি ইতিহাসের পাতা থেকে জানতে পেরেছি। অথচ ফারুক তার জবানবন্দিতে বলেছে এক সময় যে রক্ষী বাহিনী সুসজ্জিত ছিল। তারপর যা হবার তাই হলো। ঘটনার বিস্তৃত বিবরণ আজ আপনারা সবাই জানেন কি হয়ে গেল। তারপর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো। তারপরে ইতিহাস যা হলো সব ইতিহাস। মোস্তাকের কুটিল খুনিচেহারা ভেসে উঠল টেলিভিশনের পর্দায়। নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ল এবং মন্ত্রীরা শপথ নিলেন। রাষ্ট্রপতি হলেন বাকশাল গঠনের পূর্বে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ। মন্ত্রিসভায় যোগ দিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সর্বজনাব আবু সাইদ চৌধুরী, অধ্যাপক ইউসুফ আলী, ফণীভূষণ মজুমদার, মনোরঞ্জন ধর, আব্দুল মোমেন, আসাদুজ্জামান খান, ডাক্তার এ.আর মল্লিক, ডক্টর মোজাফফর আহমদ চৌধুরী, আব্দুল মান্নান, সোহরাব হোসেন। আর প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, দেওয়ান ফরিদ গাজী, তথ্য প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর, নুরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম মঞ্জুর এবং কে এম ওবায়দুর রহমান। সব যেন ঠিক থাকলো, শুধু থাকলো না একজন। এভাবে কালের গর্ভে হারিয়ে গেলেন বঙ্গবন্ধু এবং তাকে সপরিবারে হত্যা করার পর ইতিহাসের পাতায় স্থান করে নিল কুচক্রীরা। তবে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহেনা দেশের বাইরে থাকার কারণে বেঁচে গেলেন এবং তারা তাদের জীবদ্দশায় শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ব্যবস্থা করেছেন। কেউ কেউ দেশের বাইরে পালিয়ে আছেন। এভাবেই
একটি অধ্যায় এর সমাপ্তি ঘটল। তার নাম বঙ্গবন্ধু। আমার আলোচনার পরবর্তী অধ্যায় হচ্ছে বঙ্গবন্ধু সার্বজনীন। দেখুন, আমি এর আগে আলোচনায় বলেছি যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ। যখন বাংলাদেশ স্বাধীন হয় এদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। একসময় বঙ্গবন্ধু তার জীবদ্দশায় সব রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সংঘবদ্ধ করে বাকশাল করতে চেয়েছিলেন, দেশের কল্যাণে করতে চেয়েছিলেন। যদিও তখন বহুদলীয় রাজনৈতিক দল গণতন্ত্র কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছিল, কিন্তু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, একটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাংলাদেশকে ঢেলে সাজাবার জন্য এটা হয়তো তার কাছে জরুরি মনে হয়েছিল। কিন্তু তার এই বাকশাল গঠনের বিরুদ্ধে কেউ কেউ ভিতরে ক্ষোভে ফুঁসে উঠেছিল। তার মধ্যে আন্তর্জাতিক চক্রান্ত তো ছিলই। কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, একথা অনস্বীকার্য। এবং বঙ্গবন্ধু যখন কারাবন্দী দেশের বাইরে, তখন সেনাবাহিনীর চৌকস অফিসার জিয়াউর রহমান তখন কালুরঘাটে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার উনি ঘোষণা করেছিলেন সাহসিকতার সঙ্গে, এবং এই ঘোষণার মধ্য দিয়ে তার জীবন অবসান হতে পারত। আমরা এই সাহসিকতার প্রশংসা করতে চাই, কিন্তু মনে রাখতে হবে এই ঘোষণা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা কাটছাট হয়েছে কিনা, কিন্তু সেই ঘোষণা, যেই ঘোষণায় দিক, সেটা কিন্তু অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যেমন স্বীকার করতে হবে বিএনপিকে, আওয়ামী লীগকেও স্বীকার করতে হবে, যারা সেনাবাহিনীর চৌকস অফিসার এবং যারা দেশের আপামর জনসাধারণ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, বন্ধু, যুবক, তারুণ্য, যারা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছিল, তাদের সবার অবদান ছিল। সংঘবদ্ধ করেছিল তৎকালীন রাজনৈতিক দলের আওয়ামী লীগের সদস্য, নেতাকর্মী। কিন্তু এটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ তখন বাংলাদেশে এককভাবে রাজনীতি করত। এই আওয়ামী লীগ থেকেই সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যুদয় হয়েছে। তাই এই কৃতিত্ব শুধু বঙ্গবন্ধুর, এই কৃতিত্ব শুধু আওয়ামী লীগের ঘরে রাখলে চলবে না। আওয়ামী লীগের অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর কৃতিত্বকে সব দলকে ভাগ করে দিতে হবে। তবে নিশ্চয়ই তাদের জন্য না যারা স্বাধীনতার বিপক্ষ শত্রু, বঙ্গবন্ধুর শত্রু, এবং যারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর এই কৃতিত্ব তাদের অ্যাকাউন্টে যাবে যারা স্বাধীনতার পক্ষের শক্তি এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই স্বাধীনতা এবং এই বঙ্গবন্ধুর কৃতিত্ব সম্পূর্ণ আওয়ামী লীগ দখল। আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল বঙ্গবন্ধুকে স্মরণ করতে এবং মুক্তিযুদ্ধকে আত্মস্থ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে আগামী
আজকের আলোচনা হচ্ছিল বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড এবং বঙ্গবন্ধু সার্বজনীন। আজকে যদি বঙ্গবন্ধুকে আমরা সমান ভাগ পাই, আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যান্য ছোট বড় মাঝারি রাজনৈতিক দল, তাহলে এই ক্ষতি তো আওয়ামী লীগেরই হবে। কারণ আওয়ামী লীগ তো জনগণের সমর্থন নেওয়ার চেষ্টা করছে বঙ্গবন্ধুর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। কিন্তু জনগণ যদি একবার টের পেয়ে যায় যে এই বঙ্গবন্ধু এবং এই মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের সম্পত্তি না, সব রাজনৈতিক দলের সম্পত্তি, তাহলে ভাগাভাগির প্রশ্নে যদি ওখানে কিছু ভোট থেকে থাকে, সেই ভোটের ভাগ আমরা পেয়ে যাব। আর এখানে ভোটের প্রশ্ন আসবে কেন? ভালোবাসার প্রশ্ন আসবে। বঙ্গবন্ধুর প্রতি সকলের ভালোবাসা সমানভাবে থাকতে হবে। কালের পরিক্রমায় আমি আজ আওয়ামী লীগ করি না, বা আপনি করেন না, তাই বলে আপনি প্রকাশ করতে অসুবিধা কি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা? বঙ্গবন্ধুর উদার মানসিকতা, তার সরল মনা এবং তার মানুষের প্রতি ভালোবাসার ইতিহাস কেউ অস্বীকার করছে না, কিন্তু প্রকাশ করছে কয়জনে? ইতিহাস তো কথা বলে। বঙ্গবন্ধু এমনই একজন মানুষ ছিলেন, তার কোনো চরিত্রের দাগ ছিল, চরিত্রহীনতার দাগ ছিল না, তার কোনো ক্যারেক্টারে কোনো স্পট ছিল না। তিনি দেশের মানুষকে ভালোবাসতেন এবং তৎকালীন সময়ে এখন এমন তথ্য প্রযুক্তি ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তারপরও সারা বাংলাদেশে উনি দাপিয়ে বেরিয়েছেন। সেই একজন নেতা, সেই একজন মানুষ যিনি সারা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, তেমন একজন মানুষের এদেশে অনেক প্রয়োজন। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, তার জন্য যিনি কুয়ো খুঁজেছেন তাকে ফেলে দেওয়ার জন্য, বা তার কারণে যার জেল হয়েছে সেই জেলখানায় তিনি লোক পাঠিয়ে সাহায্য করেছেন। আমি বঙ্গবন্ধুকে তোষামোদী করছি না, আমি বলছি এমন একজন নেতা, এই নেতা বর্তমান প্রজন্মে খুঁজে পাওয়া কঠিন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর শুধু দেশীয় কোনো চক্রান্ত ছিল না, এটা সেই পলাশির প্রান্তরের সিরাজউদ্দৌলাকে যেভাবে হটিয়ে দেওয়া হয়েছিল ইংরেজ চক্রান্তে, বিদেশি চক্রান্তে, এবং সেখানে পরবর্তীতে মীর জাফর ভাগাভাগি করে নিয়েছিল সিংহাসন, এবং তার পরিণতি আপনারা জেনেছেন। তো বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার যে অপচেষ্টা করেছিল আন্তর্জাতিকভাবে, দেশীয় যারা কুচক্রী ষড়যন্ত্রকারীদের হাতে হাত লাগিয়ে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, এবং যারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছেন তাদের মুখও অচিরেই উন্মোচিত হবে। কারণ একটা জিনিস হলো, ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে না, ইতিহাস কোনোদিনই কাউকে ক্ষমা করে না। আমাদের সমমনা আরও অনেক রাজনৈতিক দল আছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে কী ব্যাপার, আমি কি আওয়ামী লীগ করি? আমাদের রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন দরকার। আমরা জোটবদ্ধভাবে অনেক রাজনৈতিক কর্মকাণ্ড ভার্চুয়ালে করি, যেখানে আমি এক একজন রাজনৈতিক দলের নেতাদের ভালো ভালো কথাকে এবং মূল্যবান বক্তব্যকে আমি তুলে ধরি। তো অনেকেই আমাকে নিয়ে কনফিউজড হয়ে যায়, আমি কি ওই দল করি ওই দল করি নাকি। অথচ এই সংস্কৃতি আমাদের চালু করা উচিত যে ভালো কথা বলবে, তার কথা প্রচার করা আমাদের উচিত হবে। আপনারা শুনেছিলেন
বঙ্গবন্ধুর মুখেই যে একজনও যদি ন্যায্য কথা বলে আমরা তা মেনে নেব। এখন এটা শুধু ইতিহাসের পাতায় আছে, কেউ মানে না। বাঘা বাঘা রাজনৈতিক দলের নেতারা আছে যারা রথী মহারথী, একজন আর একজনের সম্বন্ধে বিষোদ্গার করে, সামনে একটা বলে পিছনে আর একটা বলে। আর তা তো আছেই। আওয়ামী লীগ বিএনপির মধ্যে আপনাদের কথা ছড়াছড়ি কাদা ছড়াছড়ি তো দেখেছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিএনপিকে ধুয়ে দিচ্ছেন, বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগকে ধুয়ে দিচ্ছেন। এই ধোয়াধুয়ির রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা যারা সাধারণ মানুষের দল করি, একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমাদের কাউকে ব্যক্তিগত আক্রমণ করার কোনো নির্দেশ নাই, নিয়ম নাই। আজকের এই 15ই আগস্টের কালো রাত্রির কথা স্মরণ করতে গিয়ে আমি এই কথা বলতে চাই যে আমরা পরবর্তী প্রজন্মের, 75-এ আমার বয়স ছিল 5, হয়তো আমার ইতিহাস পড়ে জানতে হবে প্রকৃত ইতিহাস কী। তারপরেও এদেশে কিন্তু ইতিহাস লুকোচুরি করার, ইতিহাসকে বিকৃত করার, ইতিহাসকে জলাঞ্জলি দেবার অনেক অপপ্রচেষ্টা হয়েছে। ভবিষ্যতে যাতে ইতিহাসকে বিকৃত করার কোনো ষড়যন্ত্র না হয়, না করতে পারে কেউ, সেজন্য অপরাপর রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হতে হবে। আর যার যেটা কৃতিত্ব, মুক্তিযুদ্ধ, দেশের কল্যাণে যে যেটা ভালো কাজ করেছেন, আর কেউ না করুক, গ্রিন পার্টি সেটা প্রচার করবে। আমাদের দলের প্রচার করতে যদিও আজকে আমি আসিনি, আমরা যেমন বলেছি আমরা ভোট চাই না, মানুষের ভালোবাসা চাই। আচ্ছা, মানুষ যদি ভালোবাসা না দেয়, আমি জোর করে ভালোবাসা নিতে পারবো? তাই আমরা এটাও বলতে চাই যে আমরা তোমার ভালোবাসার ভিখারি নই। আমরা যদি ভালো কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, দেশের কল্যাণে কাজ করি, নিঃস্বার্থভাবে কাজ করি, তাতে কেউ ভালোবাসুক আর না বাসুক, ইতিহাস আমাদের ভালোবাসবে এবং একদিন ইতিহাসে আমাদের কথা লেখা থাকবে। আজকের 15ই আগস্ট 2020, 45 বছর আগের কথা স্মরণ করছি। একটি অরক্ষিত বাড়িতে বাংলাদেশের মতো একটি স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রের, সারা বিশ্বে যার সমাদর, যার বুদ্ধির প্রশংসা, উনি কী করে একটি অরক্ষিত বাড়ির মধ্যে উনি রাত্রি যাপন করলেন? ওনার রক্ষী বাহিনীর প্রধান দেশের বাইরে চলে গেলেন, মার্চ থেকেই সেনাবাহিনী ট্রেনিং শুরু করলেন, আবার মাসে 2 বার রাত্রিবেলা ট্রেনিং হবে। এতগুলি ষড়যন্ত্রের জাল বিস্তার করে রাত্রিবেলায় সেনাবাহিনীর এক ষড়যন্ত্রকারী সদস্য বঙ্গবন্ধুকে হত্যা করলেন। এই পুরো ব্যাপারটা বঙ্গবন্ধুর নলেজে কি আসেনি? অবশ্যই এসেছে। আমরা জেনেছি কেউ না কেউ বঙ্গবন্ধুকে বলেছে যে আপনি সাবধান থাকেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। বঙ্গবন্ধু সেটাকে আমলে নেননি। আমি বঙ্গবন্ধুকে দোষারোপ করতে চাই না। বঙ্গবন্ধুর উদার বিশ্বাস, সরল মন, এটার কারণে এটা হয়েছে। কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থায়, বঙ্গবন্ধুর নিরাপত্তা ব্যবস্থায় অন্যান্য যারা ছিলেন সবাইকেই, সবার চোখ ফাঁকি দিয়ে এত বড় একটি ষড়যন্ত্র গঠিত হলো। এবং তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হওয়ার পরে সেনাবাহিনী প্রধান, বিডিআর, বিমান বাহিনীর প্রধান সবাই মিটিং করলেন, সবাই যার যার অবস্থায় ঘটনাটা মেনে নিলেন। রক্ষী বাহিনীর আগুন থেমে গেল, সরকার গঠিত হলো, মন্ত্রী সবাই যোগ দিল, সব চেনা চেনা মুখ। আমার কাছে বিষয়টা খুবই মানে কেমন যেন ঘাপলা ঘাপলা লাগছে। আমি সহজে মেনে নিতে পারছি না।
যে এরকম একটা পরিস্থিতি যদি বর্তমান সময় হতো, আপনি মিলিয়ে দেখেন তো ৪৫ বছর আগের ঘটনা, কি করে সম্ভব এটা? বঙ্গবন্ধু বাসায় যখন আক্রমণ করে, সেখানে চৌকস এক পুলিশ অফিসার বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে স্পটে মেরে ফেলা হয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি দেশপ্রেমিক ছিলেন। কিন্তু আমার কথা হলো যে যখনই রক্ষী বাহিনীর প্রধান দেশের বাইরে আমেরিকাতে তাকে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হলো, এই রক্ষী বাহিনীকে দুর্বল করার জন্য হয়েছিল কিনা? এবং এই রক্ষী বাহিনীর অনেক কিছু ছিল না, সেরকম না ছিল ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, না ছিল কিছু। আমার বোধগম্য হয় না এটা। পরবর্তীতে সেনা নিবাসে হট্টগোল হয়েছিল। সেখানে সেনাবাহিনীর অনেক চৌকস সদস্য বলেছিল যে যদি সেনাবাহিনীর কু হয়ে থাকে তাহলে আমরা জানলাম না কেন। তারপর সেটাকে এই সেনাবাহিনীর অভ্যন্তরের যেই হট্টগোল, পাল্টা প্রতিশোধের আগুন, এটা কে থামালো? কোথায় ছিলেন প্রধান সেনাপতি? কোথায় ছিলেন ডেপুটি সেনাপতি? তারা কিভাবে এই সমস্ত সেনানিবাসের অন্যান্য সেনাপতিদের, সেনাবাহিনীদের আগুন থামিয়েছিলেন কি ভাষায় আমার জানা নেই। রক্ষী বাহিনীর দায়িত্বে যারা ছিলেন বা অলিখিত দায়িত্বে যারা ছিলেন, তোফায়েল আহমেদ সহ অন্যান্য, তারা কিভাবে তাদের পরবর্তীতে রাগের আগুন ঠান্ডা করলেন, কিভাবে ক্রোধ সংবরণ করলেন আমার জানা নেই। কিভাবে আওয়ামী লীগের পরিচিত সব মুখ একে একে সবাই খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় যোগ দিলেন আমার জানা নেই। রহস্যময়, আমার কাছে রহস্যময় লাগছে। আসুন বঙ্গবন্ধুর রক্ত ছুঁয়ে আমরা শপথ করি, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না, রুখে দেব। এবং অপরাপর রাজনৈতিক দলের সব সদস্যকে বলছি, বঙ্গবন্ধু একটা ইতিহাস। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের মধ্য থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের রক্ষার্থে আন্তর্জাতিক রাজনীতির বেড়াজালে শত্রু বন্ধু চিনতে হবে। কারা আমাদের শত্রু, কারা আমাদের বন্ধু। অনেক কিছুই ধূম্রজালের মতো লাগছে। বঙ্গবন্ধু মৃত্যুর আগে রাশিয়ার আসা যাওয়া বেড়েছিল তার। বঙ্গবন্ধুর সদ্য স্বাধীনপ্রাপ্ত বাংলাদেশের স্বীকৃতি দেয়নি এমন এমন দেশ, আমেরিকা, চীন, তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু থলের বিড়াল তো আরও থাকতে পারে। তারা কারা তা খুঁজে বের করবার দায়িত্ব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপরই রইল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দেশে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ করে দিন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যবস্থা শিথিল করুন। কারণ এই দেশকে রক্ষা করতে হলে, এই দেশকে বাঁচাতে হলে বহুদলীয় গণতন্ত্রের কোনো বিকল্প নেই। কেননা আওয়ামী লীগ চলে গেলে বিএনপি আসবে, বিএনপি চলে গেলে আওয়ামী লীগ আসবে। এটা দেশের মানুষের জন্য নিরাপদ না। কেননা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে রাজনৈতিক সংস্কৃতি তা অনেকাংশেই কাছাকাছি। বিএনপি চাইবে ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে, আর আওয়ামী লীগ চাইবে ক্ষমতা থেকে বিএনপিকে
একদম জিরো করে রাখতে, এটা কোনো রাজনৈতিক ধারণা। যদি বহুদলীয় গণতন্ত্রের উন্মেষ ঘটে দেশে, যদি বহু রাজনৈতিক দল থাকে, তাহলে এক এক সময় এক এক রাজনৈতিক দল আসবে যারা জনগণের সঙ্গে কথা বলে প্রতিশ্রুতি রক্ষা করবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, তারা আসবে। এবং ভবিষ্যতে যাতে করে আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র, কোনো দলের অভ্যন্তরের ষড়যন্ত্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার জন্য আমাদের সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে সমুন্নত করতে, স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। একটি অহিংস গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণকে সামনের কাতারে দাঁড় করাতে হবে এবং এই জনগণ তখন ঘোষণা করবে এই রাষ্ট্রের মালিক আমরা। কারো ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে না আমাদের ভাগ্য, এবং কারো অন্যায় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক চক্রান্ত আমাদেরকে কখনোই মাথা নোয়াতে পারবে না। ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।